আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদের নতুন একটা এপিসোডে যেটা সিলেট জেলা স্কুলে এসেছিল চ্যাপ্টার 12 এর উপরে। এখানে আমাদের একটা সমীকরণ জোট দেওয়া আছে। সমীকরণ জোটটা দেওয়া আছে 3x + 2y = 4 এবং 3x - 4y = 1। এই দুইটা সমীকরণ জোটের উপরেই আমরা সমস্যাগুলো সমাধান করব। আমরা প্রথমে প্রশ্ন ৩টা দেখে নেই। দেখাও যে সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এর কয়টি সমাধান আছে। তো সমীকরণ জোটটি সামঞ্জস্য কিনা সেটাও চেক করব, সমাধান কয়টা আছে সেটা আমরা চেক করব। তো এই সংক্রান্ত ম্যাথগুলো সবসময় কি করতাম, প্রচলিত ভাষায় আমরা এর অনুপাত, বি এর অনুপাত এবং সি এর অনুপাতকে আমরা কম্পেয়ার করতাম। যেখানে এ মানে কি এক্স এর সহগকে আমরা এ বলতাম, ওয়াই এর সহগকে বি বলতাম, আর আমাদের যেটা কনস্ট্যান্ট সেটাকে আমরা সি বলতাম। দ্বিতীয় হলো আর গুণ পদ্ধতিতে সমীকরণটা আমাদের সমাধান করতে হবে। আবার একই কথা কাজ করতে হবে যে সমীকরণ এক্স অক্ষের সাথে আমাদের ওই একই সমীকরণ দিয়ে যে ত্রিভুজটা গঠন করে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের অনেকগুলো সূত্র আছে। সেক্ষেত্রে এখানে যদি আমরা স্থানাঙ্ক বের করি সেক্ষেত্রে আমরা সূত্র হায়ার ম্যাথের সাথে মিলে যায় এরকম কিছু ম্যাথও আমরা নিয়মে করতে পারি। কিন্তু যেহেতু এটা জেনারেল ম্যাথের অঙ্ক, তাহলে এই ম্যাথে সাধারণ গণিতে আমরা প্রচলিত যে নিয়মগুলো আছে, হাফ গুণন, ভূমি গুণন, উচ্চতা, এই টাইপের যে কথাগুলো আছে সেগুলোই ব্যবহার করব। অর্থাৎ এক্স্যাক্ট যে টপিকগুলো আমাদের জেনারেল ম্যাথে নাই ওই রকম কোনো নিয়মে আমরা এই সমাধানটা করব না। তো প্রথমে আমরা এই ক নাম্বার সমাধানটা দেখি। সমীকরণ জোট সামঞ্জস্য কিনা, নির্ভরশীল কিনা, সমাধান আছে কিনা, এই টাইপের কথাগুলোর জন্য আমরা সবসময় কি করতাম যে আমাদের এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কগুলো কেমন? প্রথমে আমরা সমীকরণ দুটাকে সাজিয়ে নিতাম কিভাবে, যে এক্স এর পার্ট এবং ওয়াই এর পার্ট তারা থাকবে লেফট সাইডে, আর যেটা কনস্ট্যান্ট সেটাকে রাইট সাইডে যেতে হবে, তবে আমরা কম্পেয়ার করি, প্রচলিত নিয়ম যেটা। এটাকে চেঞ্জ করেও করা যায়, সেক্ষেত্রে একটু কমপ্লেক্স হয়ে যায়, মানে এক লাইন বেশি লিখতে হয়। তো এইখানে যেহেতু সমীকরণ জোট থাকবে, তাহলে আমরা একটাকে সমীকরণ 1 আর সমীকরণ 2কে আলাদা আলাদাভাবে লিখলাম। আমরা একটাকে 1 দিয়ে এক্সপ্রেস করলাম, একটাকে 2 দিয়ে এক্সপ্রেস করলাম। আবারও বলি, প্রচলিত ভাষায় এ হলো এক্স এর সহগ, বি হলো ওয়াই এর সহগ, আর সি হলো কনস্ট্যান্ট। যদি কখনো এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত না মিলে যায়, তাহলে আমরা সি মিলেছে কি মিলে না ওটা আমরা চেক করি না। কিন্তু যদি আমরা দেখি যে এর সহগ আর বি এর সহগ এর অনুপাত আর বি এর অনুপাত মিলে গেছে, তখন আমরা কম্পেয়ার করি সি এর সাথে মিলেছে নাকি মিলে নাই। মিললে এক ধরনের কথা, না মিললে এক ধরনের কথা। তো আমাদের এইখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা প্রথমে সহগগুলো তুলনা করি। আমাদের সহগ এক্স এর সহগ কি ছিল? এখানে আমাদের এক্স এর সহগ অর্থাৎ a1 মানে +3, b1 মানে হলো +3, দুইটাকে কম্পেয়ার করলে আমাদের আসছে +1। কিন্তু যখন বি এর সহগগুলো কম্পেয়ার করলাম, বি এর সহগ এখানে +2 আর ওয়াই এর সহগ +2, এখানে ওয়াই এর সহগ -4। রেজাল্ট আসলো আমাদের কম্পেয়ার করে আমাদের -1/2। অর্থাৎ আমাদের এর অনুপাত আর বি এর অনুপাত মিলল না। যখন এর অনুপাত আর বি এর অনুপাত না মিলে, তখন আমাদের সি এর অনুপাত মিলেছে কিনা ওটা আমরা চেক করি না। আর এই টাইপের কথা আমরা বলে নেই, যদি আমাদের সহগগুলো না মিলে সহগের অনুপাত, সেক্ষেত্রে আমাদের যেটা হবে সামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে। এই টাইপের ম্যাথ যদি আমরা করি তাহলে সমাধান থাকবে, সেই সমাধান হবে মাত্র একটা সমাধান আমাদের থাকবে। তার মানে আমাদের এই 1 নাম্বার যে কন্ডিশন, সেই 1 নাম্বার কন্ডিশনের সাথে আমাদের ম্যাথটা মিলে যাচ্ছে। তাহলে এখন আমরা বলতে পারি এই ম্যাথটার ক্ষেত্রে যে আমাদের এটা সঙ্গতিপূর্ণ বা সামঞ্জস্য, তারপরে এরা পরস্পর অনির্ভরশীল। আর এই টাইপের ম্যাথ যদি করি তাহলে এখানে সমাধান থাকবে মাত্র একটা। তো আমাদের এখানে ক নাম্বারে যেটা ছিল সেটা আমি বলছে যে সামঞ্জস্য কিনা আর আমাদের সমাধান আছে কয়টা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ওই নির্ভরশীল নাকি অনির্ভরশীল সেটা আমাকে চেয়ে বসে নাই, আমি লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। পরবর্তী সমস্যা যেটা আছে খ নাম্বারে বললো এই সমীকরণটাকে সমাধান করতে হবে কিন্তু আর গুণ পদ্ধতিতে। এই সামঞ্জস্য অসামঞ্জস্য এই টাইপের কথা বলার সময় কি বলেছিলাম, যে আমাদের এক্স ওয়াই থাকবে লেফট সাইডে, কনস্ট্যান্ট থাকবে আমাদের রাইট সাইডে। এরকম রিপ্রেজেন্ট করার পরে আমরা কম্পেয়ার করি এর অনুপাত, বি এর অনুপাত, সি এর অনুপাত, এভাবে করি। কিন্তু আর গুণ পদ্ধতিতে এখানেও আমাকে রিপ্রেজেন্ট করতে হবে একটা স্ট্যান্ডার্ড রূপে। আর সেক্ষেত্রে ম্যাথটা কি হবে, যে আমাদের এক্স ওয়াই কনস্ট্যান্ট আমাদের থাকবে লেফট সাইডে, রাইট সাইডে থাকবে হলো আমাদের 0, সবসময় 0 থাকবে। তো আমরা যে দুইটা সমীকরণ আছে সেই দুইটা সমীকরণকে কি করলাম, যেমন প্রথম সমীকরণ ছিল কনস্ট্যান্ট আমাদের লেফট সাইডে, আমি রাইট সাইডে নিয়ে এটাকে আমি আলাদা করে লিখে নিলাম। একইভাবে এইখানে যেটা আছে সেটা হলো যে আমাদের দ্বিতীয় যেটা সমীকরণ ছিল এটা হলো 3x - 4y = 1, সেটাকে আমি সবগুলোকে একপাশে নিয়ে আমি এখানে এই ম্যাথটা এইভাবে করে দিলাম, অর্থাৎ রাইট সাইডে আমি 0 দিয়ে দিলাম। এবার এই ম্যাথগুলোকে আমরা আর গুণ পদ্ধতিতে যেভাবে সমাধান করি সেই সমাধানটা দেখাবো। আমি এক্সট্রা পেজ থেকে দেখাচ্ছি, তারপর এখানে এসে দেখাচ্ছি। সমাধানের সময় আমরা যেটা করব যে আমরা এরকম প্রথমে দুইটাকে পাশাপাশি লিখে নিব। পাশাপাশি না লিখলেও ম্যাথটা হয়, পাশাপাশি লিখলে ওটা ক্যালকুলেশন করা বা রিয়েলাইজ করা একটু ইজি হয়। তো প্রথমে আমরা এক্স ওয়াই এরকম দিয়ে দিব। আমরা প্রথমে সবসময় এক্স, তারপরে ওয়াই, তারপরে কনস্ট্যান্টের জন্য এখানে কনস্ট্যান্ট যাই থাক আমরা সবসময় এখানে 1 লিখব। লেখার পরে এই জায়গায় আমরা যখন প্রথমে এক্সকে ক্যালকুলেশন করব, তখন আমি এই এক্স বাদে যে অংশটা এক্স এর যে পার্টটা না, এই পার্টটাকে আমি ভুলে যাই।
ভুলে গিয়ে শুধুমাত্র আমি গুণটা করব হলো আমরা এই দিকে গুণ করব। সেই গুণটা কেমন হবে, যেমন এখানে আছে 2 আর এখানে আছে আমাদের -1, তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করব 2 ইন্টু -1। কিন্তু এই -1 যখন, তখন তাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, না হলে তো 2 এর সাথে ওটা মাইনাস সম্পর্ক বুঝিয়ে যায়। তারপর এখানে কি করতে হবে, এই দিকে -4 আর -4, তাহলে এখানে হবে -4 ইন্টু -4, দুইটাই যেহেতু মাইনাস চিহ্ন দ্বারা আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এই যে এখানে যেটা থাকবে এটা হলো আমাদের সূত্রের মাইনাস। তো এভাবে আমরা এক্স এর ক্যালকুলেশনটা করলাম। একইভাবে আমরা ওয়াই এর ক্যালকুলেশনটাও করতে পারি। ওয়াই এর ক্যালকুলেশনটা করার আগে আমরা আগে কনস্ট্যান্ট করে নিব। কেন করে নিব, কারণ হলো যে আমরা এক্স যেভাবে আমরা ক্যালকুলেশন করেছি ওয়াই একদম কনস্ট্যান্ট একদম 100% একই নিয়মে ক্যালকুলেশন করব। ওয়াইয়ের বেলায় শুধু একটা চেঞ্জ হয়, আমরা প্রচলিত নিয়ম কি বাম থেকে ডান দিকে পড়ি, ওয়াইটা শুধু আমাদের ডান থেকে বাম হয়ে যায়। তা আমরা যেটা মিল আছে সেটাকে করে নিই। যখন আমরা কনস্ট্যান্টকে ক্যালকুলেশন করব তখন আমি কনস্ট্যান্টকে ভুলে যাই। কনস্ট্যান্টকে ভুলে গেলে তাহলে কি থাকবে, এখানে আর গুণ হবে 3 আর 4, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 ইন্টু এখানে হলো 4। আর এখানে যেহেতু আমাদের কোনো মাইনাস নাই, এখানে আর আমি কোনো দেই নেই, ব্র্যাকেটটা দিলাম না। তুমি এই জায়গায় এরকম করে ইন্টু দিতে পারো, ক্রস চিহ্ন দিতে পারো। তো এই দিকে গেল, বাকি থাকলো এইটা, সরি এখানে তো 4টা মাইনাস ছিল, তাহলে -4 দেই আর এটাকে ব্র্যাকেট দিয়ে লিখলাম। এটা হলো সূত্রের মাইনাস। তারপর কি করতে হবে, এইটা চলে যাওয়ার পরে 2 আর 3 থাকলো, তাহলে এখানে হলো 2 ইন্টু ওয়াইটাকে শুধু আলাদা করে বললাম কেন, যখন ধরো ওয়াই আমি ধরছি, এটা আমি আবার দাগ দিয়ে দেখাই, এই যে ওয়াইকে ধরলাম, ওয়াইকে বাদ দিলাম। তো আমরা সাধারণত গুণ কি করি, বাম থেকে দুইটাই যে করলাম এক্স এবং কনস্ট্যান্ট, বাম থেকে ডানের দিকে, এই ওয়াইয়ের বেলায় শুধু আমাদের ডান থেকে বাম হবে। তাহলে যখন ওয়াই ধরলাম তখন ওয়াই বাদ, এবার আমরা বাম থেকে না গিয়ে ডান থেকে আসবো, আমাদের -4 সাথে আমাদের +3, তাহলে -4 ইন্টু +3। এইখানে আমাদের যেহেতু যদি 4কে সামনে লিখি ওই ক্ষেত্রে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। এরপরে আমাদের সূত্রের মাইনাস, আর এখন থাকবে কত, এইটার যাওয়ার পরে 3 আর আমাদের -1, +3 আর হলো -1, এটা আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম। তো এইভাবে হলো আমরা ক্যালকুলেশনটা করব। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা হলো এই ওয়াইকে ওয়াই না দিয়ে -y দিয়ে ক্যালকুলেশন করে। সেক্ষেত্রে প্রত্যেকটা নিয়ম এক্স এবং ওয়ান যেমন আমাদের বাম থেকে ডান, ডান থেকে বাম, বাম থেকে ডান, ডান থেকে বাম, প্রচলিত নিয়ম যেটা হয়, তখন আমরা সবগুলো একই নিয়মে করতে পারি। তুমি চাইলে ওয়াইয়ের জায়গায় -y দিয়েও ম্যাথটা করতে পারো। এখন আমরা আমাদের শিটে চলে যাই। এখানে দেখতে পাচ্ছ ওই একই ক্যালকুলেশনটা এখানে করা আছে, শুধুমাত্র আমি ওইখানে যেটা দেখাইছি ভেঙে ভেঙে এখানে সেটা দেখাই দিলাম। এই লাইনে আসার পরে আমাকে জাস্ট একটা ক্যালকুলেশন করতে হবে। তবে এইখানে একটা কথা, যে তুমি যদি চাও এই যে এই লাইনটা আছে না, এই লাইন তুমি না লিখলেও হয়। কারণ দেখো আমরা কি বললাম যে 2 ইন্টু -1 থাকবে, সূত্রের -4 থাকবে। এই ক্যালকুলেশনটা তো খুব সিম্পলভাবে তুমি করতে পারো। তাহলে তুমি যেটা করতে পারো, 2 আর -1 এটাকে মাল্টিপ্লাই করলে -1 হলো, -4 আর -4 মাল্টিপ্লাই করলে +16 হয়, +16 সাথে সূত্রের মাইনাস যেটা আছে তাহলে -16 রয়ে গেল। এটা ক্যালকুলেশনের সময় 3 আর -4 গুণ করলে আমাদের -12 আসলো, 3 আর -1 গুণ করলে -3 হয়, সেই -3 আবার এই মাইনাসের সাথে মাল্টিপ্লাই হয়ে আমাদের +3 হয়ে গেল। একইভাবে এখানে 3 আর -4 যদি মাল্টিপ্লাই হয় তাহলে হবে -12, আর আমাদের যদি এখানে 3 আর 2 আমাদের মাল্টিপ্লাই হয় তাহলে আমাদের +6 আর ওই সূত্রে মাইনাসটা থেকে গেল। এই পর্যায়ে এসে শুধুমাত্র নর্মাল যে আমাদের যোগ বিয়োগ হয় সেই যোগ বিয়োগগুলো করব, যে -2 আর -16 মিলে -18, এখানে 12 থেকে 3 বাদ গেলে আমাদের -9, আমাদের এখানে যেটা আছে 12 আর হলো -6কে ক্যালকুলেশন করলে আমাদের -18, এইটা। তো এই ম্যাথটার মধ্যে আমাদের যে এই যে পার্টটা আছে, এই পার্টটাই হলো আমাদের এই 18 যে পার্টটা আছে, এই পার্টটা হলো আমাদের কনস্ট্যান্ট। আর xy সম্বলিত যে পার্ট আছে সেখানে তো চলক রয়ে গেল। এই কনস্ট্যান্টের সাথে আমরা দুইজনকে কম্পেয়ার করব। প্রথমে x-কে কম্পেয়ার করব, তারপরে y-কে কম্পেয়ার করব, যেটাকে পাশাপাশি লেখানো হয়েছে। প্রথমে আমরা x এর সাথে কম্পেয়ার করলে কি হলো, x ডিভাইডেড বাই -18 সমান 1/-18। আর পরে এইটাকে আবার y এর সাথে কম্পেয়ার করলে কি হবে, y/-9 ইকুয়াল আমাদের 1/-8। তো এখন যদি আমি -18 ওই পাশে পাঠিয়ে দেই, সরাসরি আমি 1 লিখে দিতে পারি। এখানে যদি -9 ওইখানে পাঠিয়ে দেই, তো -9/-18 মানে হাফ। তাহলে আমরা xy দুইটা মান পেয়ে গেলাম। তাহলে এইটাই হলো আমাদের আর গুণন পদ্ধতিতে সমাধান। পরবর্তী যে ম্যাথটা আসছে, এইখানে ম্যাথটাতে আমাদের দেওয়া আছে হলো এই প্রশ্নটা, ভিতরে আমাদের কথা ছিল যেটা, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ দুইটা, এটা হলো তার গাণিতিক রূপ। এইটাকে যদি আমরা গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করি তখন একটা সরলরেখা পাওয়া যাবে। আমি ধরে নিচ্ছি যে আমাদের এই 1 নম্বর সরলরেখাটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করলে এরকম একটা চিত্র পাওয়া যাচ্ছে। আমি এটাকে কালার চেঞ্জ করি বরং দেই। এইটাকে প্রথমটা আমাদের এরকম চলে গেল। দ্বিতীয় যে সমীকরণ আছে সেই সমীকরণটা আমি ধরলাম, দ্বিতীয়টাকে যদি আমি গ্রাফ পেপারে স্থাপন করে এরকম হয়ে গেল। এই যে এরকমটা হয়ে গেল,
এই হয়ে যাওয়াটা কিন্তু আমি মানে জাস্ট আনুমানিক বসেছি, আসলে এরকমটা হবে কিনা সেটা জানি না। বাট এই যে আমাদের দুইটা চিত্র আসলো, দুইটা রেখা আসলো, এই রেখা দুইটা আমাদের এইখানে ওরা পরস্পর ছেদ করেছে। তারপরে একটা সরলরেখা আমাদের এই বিন্দুতে ছেদ করলো, একটা সরলরেখা আমাদের এই বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন এরা এক্স অক্ষের সাথে আমাদের একটা ত্রিভুজ গঠন করলো। আমাকে যদি বলতো ওয়াই অক্ষের সাথে ত্রিভুজ গঠন করো, তাহলে এই যে ছোট্ট ত্রিভুজ যে আছে না, এটা কিন্তু আমি শো করতাম। আমাকে প্রশ্নে বলে দিল এই দুইটা রেখা তুমি যদি গ্রাফ পেপারে ড্র করলে এই দুইটা রেখা মিলে এক্স অক্ষের সাথে যে ত্রিভুজটা গঠন করে, সেই যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। কারণ ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, সামহাও যদি আমি এখান থেকে এই ডিস্টেন্সটা বের করতে পারি, তাহলে এইটা কি আমাদের ভূমির ডিস্টেন্স হয়ে গেল। তারপরে যদি আমি এই বিন্দু থেকে আমি এইখানে সরাসরি একটা হাইটের মানটা বের করতে পারি, তাহলে এখান থেকে উচ্চতাটা পাওয়া গেল। এই তিনটা হলো আমাদের একটা কমন পয়েন্ট বের করতে হবে, যাতে করে আমি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে আমি ম্যাথটা করতে পারি। তাহলে এই ম্যাথটা এখন যখন আমি শুরুতে যাচ্ছি, তাহলে আমাদের এখন প্রথম কাজ কি, যে এই সমীকরণ যেগুলো দেওয়া আছে সেগুলোতে গ্রাফ পেপারে ড্র করার মতো উপযোগী করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতাম, ওই ওয়াইয়ের মানটা বের করে একটা টেবিল তৈরি করতাম, বিন্দুগুলো বসিয়ে দিতাম, একটা সরলরেখা পাওয়া যেত। একই কাজ আমি রিপিট করি, সমীকরণ একেও যেটা, সমীকরণ দুইও সেটা। তাহলে এখন এই যে আমরা এই ম্যাথটা আছে, এই সমীকরণটাকে আমরা এখান থেকে গ্রাফ পেপারে প্রেজেন্ট করব। তাহলে এখন এইটাকে যদি আমি গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করতে চাই, প্রথমে আমাদের এইটাকে আলাদা করলাম, পরে শুধুমাত্র ওয়াইকে আলাদা করলাম, কারণ এই ম্যাথগুলোকে আমার শুধুমাত্র ওয়াইয়ের মানটাই বের করতে হয়, এক্সকে স্বাধীন রাখতে হয়। তাহলে এইটা রাখার পরে এখন আমি এই জায়গায় কী করব, সমীকরণ যেটা আসছে এখানে আমি এক্স এর জন্য যে কোনো মান বসাতে পারি, যে কোনো মান বসালেই আমাদের এই রেজাল্ট যেটা হবে, ওয়াইয়ের যে মানটা হবে সেটাই হবে আমাদের একটা করে বিন্দু। তো আমি যদি প্রথমে এক্স এর জন্য 1 বসিয়ে দেই, তাহলে আমাদের রেজাল্টটা কী হবে, 4 মাইনাস 3 ইন্টু 1 ডিভাইডেড বাই আমাদের 2, তাহলে রেজাল্টটা হচ্ছে হাফ। একইভাবে এক্স এর পরিবর্তে 0 দিলে 2 আসবে, আর এক্স এর পরিবর্তে 4 দিলে আমাদের -4 আসবে। তিনটা বিন্দু আমরা পাইছি এখানে, তিনটা বিন্দু আমাদের জন্য এনাফ। এই তিনটা বিন্দুতে আমি একটা সরলরেখা পাবো। একইভাবে এইখানে আমি যেটা বলে নিলাম যে আমরা এই বিন্দুগুলো কি পেয়েছি, হাফ আর আমাদের 1 আর হাফ, 0 2 4 আমাদের -4, এই বিন্দুগুলো আমরা লিখলাম। এখন এই যে হাফ 1/2 1, এই বিন্দুটা আমরা কিন্তু আগের ম্যাথটা সমাধান করার সময় এই মানটা আমরা পেয়েছিলাম। এবং আমরা জানি যে ত্রিভুজ গঠন করার সময় তোমাদের যেটা দেখা হয়েছিল যে দুইটা বিন্দু যেখানে মিলে ওই মিলন বিন্দুটাকে আমরা বলি হলো তার সমাধান বিন্দু। তার মানে সমাধান বিন্দু ওই মিলন বিন্দুটা আর আমাদের এক্স অক্ষের দুইটা বিন্দু, তিনটা মিলেই তো আমাদের ত্রিভুজ হয়েছিল। তাহলে আমাদের মিলন বিন্দুর মানটা অবশ্যই লাগবে, যেটা আমি বলেই দিলাম শুরুতে। আমি ইচ্ছা করে এখানে এমন একটা মান নিলাম যেন আমাদের এক্স, এমন একটা মানকে, আমাদের এক্সের মান 1 ছিল, 1 বসাবো এবং দেখবো আমি হাফ পাবো। এই মানটা কমন আমরা নিয়ে নিব, কারণ এটা আমাদের লাগবেই। যদি আমরা এখানে অন্য কোনো মান নিতাম, সেক্ষেত্রে আমাকে খুঁজে বের করতে হতো সমাধান বিন্দু কোনটা, হাতে গুনে তারপরে বের করা লাগতো। সেক্ষেত্রে আমরা খুঁজে পেতাম 1 আর হাফ। কিন্তু যেহেতু 1 আর হাফ খুঁজে পাবো, মানে খুঁজে পাওয়া লাগবেই, তো খুঁজে পাওয়া লাগবেই যখন আমি শুরুতে আমি 1 বসাই দিই, তাহলে অটোমেটিক হাফ চলে আসলো। বাকি যে দুইটা বিন্দু আছে সেটা আমাদের মনের ইচ্ছা মতো নিব, তবে একেবারে খুব বেশি ডিফারেন্সে নিব না, যে একটা 1 নিলাম আর একটাতে 100 নিয়ে নিলাম, সেক্ষেত্রে চিত্রটা আমাদের লেখের বাইরে চলে যাবে। এই হলো আমাদের 1 নম্বরের জন্য। 2 নম্বর সমীকরণের জন্য যেটা যাই, 2 নম্বর সমীকরণেও আমরা জাস্ট ওয়াইয়ের মানটা বের করে নিলাম। ওয়াইয়ের মান বের করে আমি এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য ওয়াইয়ের বাস্তব মান পাবো। তবে আমি সবসময় কী করবো, দুইটা জিনিস খেয়াল রাখবো, যে আমরা এমন মান নিব যে মান নেওয়ার কারণে আমি পূর্ণ সংখ্যা পাবো। যেমন এক্স এর জন্য যদি আমি -1 বসাই, আমি একটা -1 পাচ্ছি। এক্স এর জন্য 3 বসালে আমি 2 পাচ্ছি। যে এই বিন্দুতে একটা 3 বসিয়ে দেখি আমি, যে এক্স এর জন্য যদি 3 বসাই মানটা কেমন হবে, তাহলে 1 - 3 × 3 ডিভাইডেড বাই আমাদের 4, তাহলে 9 - 1 মানে -8 আসবে। আর এইখান থেকে আমি যদি এখানে 4 দ্বারা ডিভাইড করে দিই, এই সমীকরণটাতে আমরা এক্স এর যে কোনো মানের জন্য ওয়াইয়ের মান পাবো। তো আমি তোমাদের এর আগে সবগুলো ক্লাসে বলেছিলাম যে তোমরা এমন কোনো মান নাও যে মানের জন্য আমাদের ওয়াইয়ের মানটা সবসময় এক্স এর মানের জন্য ওয়াইয়ের মানটা যেন পূর্ণ সংখ্যায় আসে, কারণ ভগ্নাংশ আসলে সেক্ষেত্রে ঝামেলা হয়। তো দেখো, আমি যদি এখানে 1 বসাই, এক্স এর পরিবর্তে 1 বসাই, তাহলে রেজাল্টটা আমাদের কি দাঁড়াচ্ছে, রেজাল্টটা দাঁড়াচ্ছে হলো আমাদের এখানে 1 + 3 × +1 ডিভাইডেড বাই 4, মানে রেজাল্টটা দাঁড়াচ্ছে আমাদের হাফ। এই যে হাফ হচ্ছে, তারপরেও কিন্তু আমি এখানে হাফ নিব, কারণ আমরা অন্য অঙ্কে নিষেধ করলে এই অঙ্কে কেন নিষেধ করব না। খ নাম্বার অঙ্কটা করার সময় দেখেছি যে আমাদের এখানে সমাধান বিন্দুটা হলো 1, আমাদের হাফ। তার মানে এই সমাধান বিন্দু মানে কি, ওই দুইটা সরলরেখা যেখানে ছেদ করেছে ওই বিন্দুটা তো আমাদের দরকার। আমি যদি এখন ওই বিন্দুটা না নেই,
তাহলে তারপরেও এই বিন্দুটা আমাদের লেখচিত্র থেকে খুঁজে বের করতে হবে। তো খুব স্বাভাবিক, খুঁজে বের করা তো ঝামেলা। তো আমি যেহেতু জানি যে আমাদের সমাধান বিন্দু 1,1,2 হবে, তো আমি ইচ্ছা করে 1 নিলাম যেন হাফ বের হয়, যাতে করে ওই বিন্দুটা আমাকে আর খুঁজে বের করতে না হয়। এর পরবর্তী যে বিন্দুগুলো আছে এগুলো আমরা আমাদের নিজের ইচ্ছা মতো নিব, তবে আহামরি এত ডিফারেন্স করব না যেন একটা 1 হচ্ছে আর একটা 100 হচ্ছে, আমাদের 10-20 ঘরের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে এরকম। তো এখানে আমি 1-এর জন্য -1-এর জন্য -1 পাচ্ছি, আর +3-এর জন্য +2 পাচ্ছি। ক্যালকুলেশনটা এটা দেখালাম না। তো এই যে বিন্দুগুলো আমি পেয়েছি, এই বিন্দুগুলোর জন্য এখন যেটা করব যে এইবার আমি গ্রাফ পেপার ড্র করব। গ্রাফ পেপার ড্র করার সময় কি করব, টেবিল 1 থেকে যে বিন্দুগুলো পেয়েছি সেগুলো বিন্দু বসাবো, যোগ করার পরে যদি সরলরেখা হয় তার মানে আমার ড্রয়িংটা ঠিক ছিল এবং ক্যালকুলেশনও ঠিক আছে। একইভাবে 2 নম্বর সমীকরণও দিব। বাট এটা দেওয়ার আগে আমরা যেটা করব, এখান সম্বন্ধে আমরা হালকা একটা ব্রিফ দিয়ে নিব যে আমরা যে গ্রাফ পেপারটা নিচ্ছি সেই গ্রাফ পেপারটা আসলে কেমন করে নিচ্ছি। তো আমরা জানি যে গ্রাফ পেপারটা আমরা খাতায় যখন সেট করি বাম ডান বরাবর হয়। তো এই ডান থেকে বাম রেখা যেটা, সেটাকে আমরা এক্স ও এক্স প্রাইম বলি। আর খাড়া বরাবর, খাতার খাড়া বরাবর বা উচ্চতা বরাবর যেটা থাকবে, অথবা আমার যেটা ভূমি থেকে উচ্চতা বরাবর বলি, আমরা ধরলাম ওয়াই অক্ষ বরাবর। এই ওয়াই অক্ষ বরাবরকে আমরা ওয়াই ও ওয়াই প্রাইম ধরবো। তো সেটাই ধরে নিলাম। এখন যে বিন্দুগুলো আছে, দেখো বিন্দুটা আছে কত, 1,1, এখানে আরেকটা আছে, এখানে একটা হাফ আছে, 0 আছে, 2 আছে। তো এই বিন্দুগুলো খুব কাছাকাছি যদি থাকে তাহলে আমরা যেটা করতে পারি যে এই বসালে আমরা ম্যাথ মিলবে, ক্যালকুলেশনও ঠিক থাকবে, কিন্তু একটু হিজিবিজি হয়ে যায়। তো এই জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা যে কোনো বিন্দুর জন্যই আমরা এই ম্যাথগুলো করতে পারি। মানে বিন্দু বলতে 2 ঘর সমান 1 একক, 4 ঘর সমান 1 একক, যে কোনোটাই করতে পারি। আমরা সবসময় এমন একটা কমফোর্ট মান নিব যে মানের জন্য বললাম না যে আমাদের এক্স ওয়াই যে ত্রিভুজটা গঠন হবে সেটা যেন অন্তত 10 থেকে 20 ঘরের মধ্যে আশেপাশে এরকম থাকে। তো এটা আমাদের জন্য ইজি হয়। তো আমি এইখানে যদিও আমরা প্রথমে 2 একক ধরে নিলাম, আমি এখানে 4 একক ধরে নিলাম যে আমি প্রতি 4 বর্গ ঘর সমান 1 একক ধরে আমি গ্রাফ পেপারটা ড্র করব। সেটা আমি বলে দিলাম যে আমি 4 বর্গ ঘর সমান 1 একক নিব। তারপরে বিন্দুগুলো স্থাপন করব, যোগ করব, এরপরে দেখি কি হয়। এখন এই বিন্দুগুলো যখন স্থাপন করব, বিন্দুগুলো স্থাপন করার পরে এই বিন্দু কিন্তু একটা যে কোনো সরলরেখা সে এক্স ওয়াই দুইজনকেই ছেদ করতে পারে, একমাত্র লম্ব বা সমান্তরালের বেলায়, দুইটা এক্সেপশনাল কেস বাদে বাকি সবসময় দুজনকে ছেদ করবে। কিন্তু এখানে ওয়াইকে কোথায় ছেদ করবে এ নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কারণ আমাদের প্রশ্নই বলে দিল শুধুমাত্র আমাদের এক্স অক্ষ আর দুইটা সরলরেখা, এই তিনটা মিলে আমাদের যে ঘটনাটা ঘটবে। তাহলে সেই জন্য আমরা বললাম এই যে আমাদের সমীকরণগুলো আছে এরা এক্স অক্ষকে কিন্তু সমীকরণ 1 এক্সকে যেখানে ছেদ করবে তার নাম দিয়ে দিলাম হলো কিউ, সমীকরণ 2 এক্স অক্ষকে যেখানে ছেদ করবে তার নাম দিয়ে দিলাম হলো আর। আর দুইটা সরলরেখা পরস্পর যেখানে ছেদ করবে, যেটা আমাদের 1,2, আবার বলি যে আগের সমাধান থেকে আমরা পেয়েছিলাম, ওই 1,2 যে বিন্দুটা হবে ওইটাকে আমরা দিয়ে দিলাম এটা হলো পি বিন্দু। এরপরে আমরা দেখি বাকি ক্যালকুলেশনটা। আমাদের 1 নম্বর টেবিল যেটা ছিল সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, 1,2, তারপরে 0,2, 4,4। কিন্তু আমরা কিন্তু এবার 4 বর্গ ঘর সমান 1 একক ধরে ম্যাথটা করব। তার মানে যেখানে আমরা মুখে বলবো হলো 1,2, তারপরে আমরা খাতায় লিখবো 1,2, কিন্তু অ্যাকচুয়ালি কি করব, এই যে একের পরিবর্তে, এই একের পরিবর্তে যাব হলো 4 আর হাফের পরিবর্তে যাব হলো 2, মানে দুইটাকে আমি 4 দ্বারা গুণ করলে যেটা হয় অ্যাকচুয়ালি বসাবো এটা। তো প্রথমটা দেখি, দুইটাই কিন্তু আমাদের পজিটিভ, তাহলে এক্স বরাবর আমি 4 ঘর যাই, ওয়াই বরাবর আমি 2 ঘর যাই, তারপরে আমি এই বিন্দুটা সিলেক্ট করলাম। দ্বিতীয়টা কি আছে, 0,2, এক্স 0 মানে 0, আর ওয়াই 2 মানে আমাদের 2কে 4 দ্বারা গুণ করলে আমাদের 8 হবে, 0কে 4 দ্বারা গুণ করলে তো 4ই হবে। তার মানে আমি জাস্ট এখানে 8 বরাবর উঠে একটা আমি দাগ দিলাম। পরেরটা আছে 4, তাহলে 4 এর জন্য 4 দ্বারা মাল্টিপ্লাই করলে পজিটিভ 16, আর -4 এর জন্য আমাদের নেগেটিভ 16 বরাবর গিয়ে দাগটা দিব। তাহলে আমরা কি করলাম, আমি প্রথমে 5, 10, 15, 16 বরাবর গেলাম, নিচে আমি 16 বরাবর গেলাম, গিয়ে আমি মানটা সিলেক্ট করলাম। নিচে কেন গেলাম, দেখো ওয়াইয়ের মানটা কিন্তু নেগেটিভ, ওয়াই নেগেটিভ মানে নিচে, ওয়াই পজিটিভ মানে উপরে। এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু স্কেল দিয়ে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সরলরেখা হচ্ছে। এই বিন্দুটা কিন্তু আমি বসাই নাই, এখানে গোল দেওয়া আছে, কেন গোল দেওয়া আছে পরে বলি। তাহলে আমরা একটা সরলরেখা পেয়ে গেলাম। এই সরলরেখা পাওয়ার পরে দ্বিতীয় সমীকরণটা চিন্তা করি। দ্বিতীয় সমীকরণের জন্য একটা বিন্দু ছিল -1,-1, তো -1,-1 এটা মুখে বলবো এবং কি যেন বলে আমরা খাতায় লিখে দিব, কিন্তু বাস্তবে কি করব, -1 এর জন্য আমি -4 আসবো, এটাও -1 এর জন্য -4, সেজন্য দেখো আমাদের -4 মিলে আমি একটা বিন্দু দিলাম। একইভাবে আমাদের 1,2, 3,4, এটাকে 4 দ্বারা গুণ করলে হবে 12, এটাকে 4 দ্বারা গুণ করলে হবে 8, দুইটাই পজিটিভ, তার মানে ডান আর উপরের দিকে, এক্স পজিটিভ, এক্স ডান দিকে, ওয়াই পজিটিভ, ওয়াই উপরের দিকে। দেখো এই যে আমাদের 12 ঘর হয়েছে আর 8 ঘর, এই যে 5, 6, 7, 8 গিয়ে এই যে তিনটা বিন্দু আছে এই তিনটা বিন্দু আমি যোগ করে দিই। তো বড় বোল্ড করা, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এইটা একটা, এই তিনটা বিন্দু পাওয়া গেছে। আরো দুইটা বিন্দু আছে না, এই সরলরেখাটা আমাদের এই এক্স অক্ষকে যেখানে ছেদ করছে এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা ধরলাম হলো কিউ, এটা আর একটা কি করলাম, 2 নং সমীকরণ যেখানে মিলছে সেখানে ধরলাম হলো আর। তো এইটুক গেল, এই দুইটা বিন্দু আমার দরকার।
তো এই দুইটা বিন্দু ক্যালকুলেশন করার আগে বলি পি বিন্দু কিন্তু আমাদের দরকার, ওটা আমরা অলরেডি পেয়ে গেছি, পি হাফ কমা হাফ, মানে দুইটা সমীকরণের জন্য আমাদের হাফ কমা হাফ ছিল, এটাই হলো সরি 1 কমা হাফ, এটা হলো আমাদের সমাধান বিন্দু। এই যে রেখাটা আমরা কি বলি, আমি লাল দাগগুলো মুছে দেই, যে আমরা বলি যে যদি আমাদের এক্স পজিটিভ হয় তো ডান দিকে, এক্স নেগেটিভ হলে বাম দিকে, ওয়াই পজিটিভ হলে উপরের দিকে, ওয়াই নেগেটিভ হলে নিচের দিকে। তাহলে আমি যদি বলি এই জায়গায় আমাদের ওয়াইয়ের ভ্যালু কত, তাহলে এই জায়গায় ওয়াইয়ের ভ্যালু আমি বলবো ওয়াই উপরেও যায় নাই, ওয়াই নিচেও যায় নাই, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এখানে 0। আমি যদি বলি এইখানে ওয়াইয়ের ভ্যালুটা কত, তো এখানে বলবো ওয়াই উপরেও যায় নাই, ওয়াই নিচেও যায় নাই, তার মানে ওয়াইয়ের ভ্যালুটা 0। হ্যাঁ, এক্স সামথিং আছে, এক্স বাম বা ডানের দিকে চলে গেল। এখন এক্স্যাক্ট এই বিন্দুটা কোথায়, মানে এক্স অক্ষকে যেখানে ছেদ করেছে, মানে ওটা হলো এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে মানে ওয়াইয়ের মান 0, আর ওয়াই অক্ষের উপরে মানে হলো এক্স এর মান 0। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা এটা এমন একটা বিন্দু যেখানে ওয়াইয়ের মানটা 0, এক্স অক্ষের উপরে যতগুলো বিন্দু আছে সবার জন্য ওয়াই 0, আর ওয়াই অক্ষের উপরে যত বিন্দু আছে তার জন্য আমাদের এক্স 0। তাহলে আমাদের এই যে সমীকরণের লেখচিত্র এটা, ওই সমীকরণের দিকে যদি বলি যে এই বিন্দুটা এমন একটা বিন্দু যার জন্য আমাদের ওয়াই 0 মানে তো এক্স এর মানটা বের হবে। তাহলে আমরা এইটাই হলো ম্যাথমেটিক্যালি একটু তোমাকে বের করে দেখাবো আমাদের কিউ এবং আর এর মানটা। তো বললাম 1 নং সমীকরণে আমি ওয়াই ইকুয়াল 0 বসাইছি। ওয়াই কেন 0 বসাবো, কারণ যেহেতু আমাদের এক্স অক্ষের ওপরে কিউ এবং আর দুইটাই হলো আমাদের একটা সমীকরণ 1, সমীকরণ 2 এর দুইটা বিন্দু, দুইটাই যেহেতু আমাদের এক্স অক্ষের উপরে, তার মানে ওয়াইয়ের মান 0। তো প্রথমটাতে আমি যদি ওয়াইয়ের মানটা 0 বসায় দেই, আমাদের ক্যালকুলেশনটা হবে হলো জাস্ট এইরকম, যে এই যে এখানে 2 × 0 মানে ওয়াইয়ের মানটা, ফাইনালি আমাদের এক্স এর মানটা পাওয়া গেল হলো 4,3। এক্স এর মান 4,3, আমি তো শুরুতেই বলে নিলাম ওয়াইয়ের মান 0, তার মানে কিউ বিন্দুর স্থানাঙ্ক এটা। একইভাবে আমাদের সমীকরণ 2 যেটা ছিল সেখানেও আমি যদি ওয়াই এর পরিবর্তে 0 দিই, তাহলে এক্স এর মান পাওয়া গেল 1/3, তার মানে আর বিন্দুর স্থানাঙ্ক আমাদের 1/3, 0। আমরা এরকম করে কিউ এবং আর এই দুইটা বিন্দু পেয়ে গেছি, কিন্তু আমাদের এই বিন্দু পাওয়ার সাথে সাথে দরকার হলো যে এখানে আমাদের ভূমি কতটুকু সেটা আমাদের মানটা বের করতে হবে। তো ভূমি কতটুকু যদি সেটা বের করতে নেই, একটু জুম করি, তাহলে এখন আমাদের এই যে এক্স্যাক্ট এই মান যে কতটুকু আছে, এই আমাদের দুইটা বিন্দু, এই মানটা আমাদের কত সেটা দরকার। তো সেটা কত, আমি তোমাকে যদি এইখান থেকে দেখাই, ধরে নাও যে এটা হলো আমাদের 0 বিন্দু, এটা 1 বিন্দু, এটা 2 বিন্দু, এটা 3, এটা 4, এটা 5। আমি বললাম যে আমাদের এইখান থেকে শুরু করে এইটুক মনে করো, অর্থাৎ আমাদের এই যে কালার করলাম এইটুকের ডিস্টেন্স কত। তো এইটুকের ডিস্টেন্স আমি কি বলবো, যে আমাদের এইটা হলো 0 থেকে এইটা হলো 4, এটা হলো 4 একক দূরে, আর এইটুক যেটা আছে সেটা হলো 1 একক দূরে, দুইটা বিয়োগ করলে 3, তার মানে এই 1 থেকে 4 এর ডিস্টেন্স আমাদের 3। তো আমি সেই জন্য প্রথমে কি বলবো, যে এই মানটা বের করার জন্য আমি এরকম করবো যে এইখান থেকে আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা কত, ধরলাম এটা 100, আর আমাদের এই যে বিন্দুটা আছে এইখান থেকে শুরু করে এই বিন্দুটা কত, ধরলাম সেটা 20। তাহলে আমাদের অবশিষ্ট থাকে এইটু কত হবে, এই টোটাল থেকে 100 থেকে 20 বাদ দিলাম, এটা হবে 80, এরকম একটা ক্যালকুলেশন। তো আমাদের এই বিন্দুটার মান আছে হলো 1/3, এক্স এর মান 1/3, ওয়াই এর মান 0, ওয়াই তো আমাদের লাগবে না। তাহলে এক্স এর মান যদি 1/3 হয়, তাহলে এখন আমি 8 আর এইটুক আছে হলো 4/3, তাহলে এই 4/3 এটা হলো আমাদের এইখান থেকে এতটুক ডিস্টেন্স, সেখান থেকে যদি আমি এইটুক বাদ দেই যেটা হলো আমাদের 1/3, এটা বাদ দিলে যে ক্যালকুলেশনটা থাকবে সেটাই হলো আমাদের মাঝখানের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর মান, মানে এইটুক, আর যেটাকে আমরা বলি হলো ভূমি। তাহলে এইটা পাওয়া গেল হলো ভূমি। তো ভূমি কি হবে, এই যে আমাদের দুইটা এক্সের ভ্যালু আছে সেটা বিয়োগ করলে আমাদের ওই পার্থক্যটা পাবো, মানে ভূমি পাবো। আর আমাদের এই বিন্দুটা কেমন, আমি তোমাকে এই বিন্দুটা দিয়ে বুঝাই, যে ধরো কোনটা, এইটা যদি আমাদের 0 বিন্দু হয়, এইটা মনে করো আমাদের -1 বিন্দু, এটা হলো আমাদের -2 বিন্দু, এটা আমাদের 1 বিন্দু, 2 বিন্দু, এটা হলো 3 বিন্দু। এই যে বিন্দুটা আছে তখন আমরা কি বলবো, এটা হলো -2,3 বিন্দু। এটার হাইট কত, আমাদের ওয়াইয়ের মানটাই হাইট হবে না। তাহলে এখন এই যে কেউ আমাদের এই বিন্দু হলো 1,5, মানে এক্স এর দিকে 1 গেছে আর আমাদের ওয়াইয়ের দিকে আমাদের হাফ গেছে। তো এই যে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা মানে হাফটা, এইটাই আমাদের হাইট। এখানে যদিও 4 ঘর সমান 1 একক ধরছি জন্য অনেক বড় দেখাচ্ছে, কিন্তু বাস্তবটা কি, আমাদের কোনো বিন্দুতে এই যে এক্স কমা ওয়াইয়ের মানটাই হবে ওর হাইটটা। তাহলে এটা এমন একটা ত্রিভুজ যার হাইট হলো হাফ আর ভূমি হলো এই দুজনের বিয়োগফল। এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা এখন হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে ম্যাথটা করতে পারবো। তো সেই কাজটা দেখানো করলো। এখানে আমাদের অঙ্কটা একদম শেষের দিকে চলে আসছে, যে কিউ আর মানে ওই যে মধ্যবর্তী ডিস্টেন্সটা ত্রিভুজ যেটা গঠন হয়েছে তার ভূমি, কিউ আর কি হবে, ও কিউ আর ও পি, দুইটার বিয়োগফল যেটা আসছে আমাদের এখানে 3/3 মানে 1 একক, আর আমাদের উচ্চতা যেটা পি এফ সেটা তো বললাম ওয়াইয়ের মান হাফ। তাহলে এখন যদি আমি বলি এটা ক্ষেত্রফল কত, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা,
এটা হলো আমাদের বর্গ এককে আছে, তো আমি মানগুলো বসায় দিলাম। যেহেতু এই মানগুলো আমাদের সেন্টিমিটার, মিটার কোনো কিছুতে দেওয়া নাই, আমি বর্গ এককে লিখে দিলাম। এই ক্যালকুলেশনটা একদম বাচ্চাবেলার ক্যালকুলেশন, এটা তুমি বুঝতে পারছো। তো আশা করি এই চ্যাপ্টারে যে সৃজনশীলগুলো আমরা সমাধান করলাম সেটা তোমার জন্য যথেষ্ট উপকারের হবে। আর পরবর্তী তোমাদের আরও যদি কোনো সমস্যা থাকে, প্রত্যেক চ্যাপ্টারের কাজ থেকে শুরু করে বোর্ডের অঙ্কগুলা, উদাহরণ, অনুশীলনী সবগুলো আমরা কমপ্লিট এখানে সমাধান করে রেখেছি। আমাদের সাথে থাকো সব সমস্যার সমাধানের জন্য। আর পরবর্তী যে এপিসোড হয় সেখানে নতুন কোনো একটা টপিক নিয়ে হাজির হব আমি, জুয়েল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।